আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আগামী জাতীয় নির্বাচন প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কার্যত ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। একথা কেন বলছি নিশ্চয়ই আপনারা স্মরণ করতে পারেন। জাপানের টোকিওতে অবস্থানরত ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আহ, এই মুহূর্তে একটি দল ছাড়া আর কেউই নির্বাচন দাবি করছে না। সুতরাং আগামী জুনেই নির্বাচন হবে, এর বাইরে কোনো কথা চলবে না, পারলে ঠেকাও। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা স্মরণ করতে পারেন দুদিন আগেই তারুণ্যের সমাবেশে তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। অন্যদিকে তিন বাহিনীর প্রধানগণ সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচিত বৈঠকে একই ধরনের কথা বলেছিলেন। পরবর্তীতে সেনাপ্রধান তার সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও একই ধরনের মনোভাব ব্যক্ত করেছিলেন। আহ, তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথা বলেছেন সেটি কি একটি কথার কথা? এর পেছনের কিছু সত্য লুকিয়ে আছে, সেই লুকানো সত্য বলতে চাই। তার আগে আপনারা জেনে থাকবেন, একটা কথা আছে, ছাগল নাচে খুঁটির জোরে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের খুঁটি হচ্ছে সাম্রাজ্যবাদী আমেরিকা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। বিএনপি এবং সেনাবাহিনী যদি এই সরকারের তরফ থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়, এ সরকার কি ১ ঘন্টা ক্ষমতায় থাকতে পারবে? কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাহলে এই দুটি শক্তিকে কেন চ্যালেঞ্জ করলেন? তিনি আসলে কার শক্তিতে বলীয়ান? এখানেই লুকিয়ে আছে সেই সত্য। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে খুঁটির জোর, সেই খুঁটির জোরে এই চ্যালেঞ্জটি তিনি নিয়েছেন। তিনি এদেশের প্রতিটি গণতান্ত্রিক মানুষের মনের গভীরে চরম আঘাত করেছেন। তিনি গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এটি শুধু একটি কথার কথা নয়, এটি শুধু একটি শব্দ নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথা উচ্চারণ করেছেন, আমরা যদি এই কথার পেছনের যে ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের যে গভীরতা, সেটা যদি উপলব্ধি করতে ব্যর্থ হই, তাহলে জাতি হিসেবে আমাদেরকে চরম মূল্য দিতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা মনে করছেন যে জুনের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববরেণ্য, বিশ্বনন্দিত নোবেলজয়ী, উঁচু ব্যক্তিত্বের অধিকারী, উঁচু নৈতিকতার অধিকারী, সুতরাং তিনি কিছুতেই ওয়াদার বরখেলাপ করবেন না, তার কথার কোনো নড়চড় হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের জন্য আমার ছোট্ট অনুরোধ, প্লিজ নোট ইট, দয়া করে খাতায় লিখে রাখুন, আগামী জুনে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুতেই একটি নির্বাচন দেবেন না। কারণ তার পেছনের কুশীলবরা যতক্ষণ না চাইবেন, ততক্ষণ ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে নিয়ে খেলবেন। কারণ তিনি যে বড় মাঠের খেলোয়াড়। সম্মানিত দর্শক শ্রোতা, এই প্রসঙ্গে
একটা গল্প মনে পড়ে গেল। তো এক সাধু বাবা তার শিষ্যদের নিয়ে বৈঠক করছে। সেখানে হঠাৎ করে সাধু বাবা লক্ষ্য করলেন তার এক শিষ্য অন্ডকোষ বের করে বসে আছে। তো এটা দেখে তিনি অত্যন্ত রেগে গেলেন। বললেন যে, হ্যাঁ, তুমি অন্ডকোষ প্রদর্শন করছো? এত বড় সাহস তোমার! বেয়াদব! তুমি এখনই দূর হও। তোমাকে ত্যায্য ঘোষণা করলাম। এই কথা শুনে বেচারা শিষ্য কাঁচুমাচু হয়ে বলল যে, বাবা, আমাকে দুটি কথা বলার সুযোগ দেন। তো বললেন যে, আমি আপনার একমাত্র যোগ্য শিষ্য, আপনাকে আমি শতভাগ অনুসরণ করি। তো একথা শুনে সাধু বাবা আরো ক্ষিপ্ত হয়ে বললেন, তুমি মুখের উপর আরো কথা বলছো, তোমার কোনো কথা আমি শুনবো না, তুমি এখনই দূর হও। সম্মানিত দর্শক শ্রোতা, সাধু বাবা যে নিজেই অন্ডকোষ বের করে বসে আছেন সেই সত্য তিনি উপলব্ধি করতে পারেননি। তিনি তার শিষ্যকে ধমকে দূরে ঠেলে দিলেন, কিন্তু সত্য তিনি উপলব্ধি করলেন না। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা হয়েছে তাই। তিনি যা কিছু করছেন, সংস্কারের কথা বলছেন, কিন্তু নিজে তিনি সংস্কারের বিরুদ্ধে এমন কোনো অপকর্ম নেই যেটা তিনি করছেন না। তিনি নিজের নামে ব্যবসা বাণিজ্য ট্রেড লাইসেন্স করে নিচ্ছেন, যেটা তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে। অর্থাৎ তিনি কিন্তু স্বার্থের দ্বন্দ্বে পড়ে তিনি তার স্বার্থ হাসিল করছেন। স্বার্থের দ্বন্দ্ব যে একটি কথা আছে সেটি তার মাথায় নেই। অর্থাৎ তিনি এখন স্বার্থ হাসিলের জন্য উঠে পড়ে লেগেছেন। সমস্ত কিছু তিনি হাতে এনেছেন। বিশ্ববিদ্যালয়, মোবাইল ব্যাংকিং, এরকম আরো বহু ব্যবসা বাণিজ্য তিনি হাতে এনেছেন। আপনারা জেনে থাকবেন তার নামে অনেকগুলো মামলা ছিল, সেই মামলাগুলো তিনি প্রত্যাহার করে নিয়েছেন, কর অব্যাহতি নিয়েছেন। পক্ষান্তরে হাজার হাজার রাজনৈতিক মামলা, প্রায় ১.৫ যুগ ধরে যেসব রাজনৈতিক মামলা আছে, মানুষজন কষ্ট করছে, আদালতের বারান্দায় ঘুরোঘুরি করছে, সেসব মামলা কিন্তু প্রত্যাহার করেননি। ১০ মাসে ১০টি মামলাকে তিনি প্রত্যাহার করেছেন, রাজনৈতিক মামলা, যেটা পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার আমলে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তার নিজের মামলা একটিও রাখেননি। এ বিষয়ে আমি তার প্রেস সেক্রেটারিকে ফোন করেছিলাম তাদের বক্তব্য জানার জন্য, টেক্সট করেছি, কিন্তু কোনো কিছুরই জবাব তারা দেননি। তার মানে হচ্ছে ডাল মে কুচ কালা হ্যায়। অর্থাৎ এটি কোনো অভিযোগ নয়, এটি কোনো কথার কথা নয়, এটি সত্য যে তিনি এসব করেছেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আরও স্মরণ করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন সে কথা শুরুতেই বলেছিলেন, রাজনীতিবিদদেরকে আশ্বস্ত করেছিলেন। কিছুদিন যেতে না যেতেই তিনি সেখান থেকে সরে গেলেন। এরপর তিনি এখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কথাটি বলছেন, নিশ্চিত থাকেন সেখানেও তিনি স্থির থাকবেন না, থাকার সুযোগ তার নেই। যারা তাকে এখানে বসিয়েছেন খেলার জন্য, সেই পেছনের কুশীলবরা যতক্ষণ না চাইবে ততক্ষণ ডক্টর ইউনূসের পক্ষে আসলে কিছু করা সম্ভব নয়। এখানেই আপনার আমার উদ্বেগের কারণ। আপনারা জেনে থাকবেন করিডোরের বিষয়টি যখন সামনে চলে এসছে, একটি বাধা পড়েছে, রাজনৈতিক দল, বিশেষ করে ৩ বাহিনীর প্রধানগণ
এ বিষয়ে জোর আপত্তি দাঁড়িয়েছেন, তখনই কিন্তু তিনি অনেকটা বেপরোয়া মনোভাব দেখালেন। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো প্রয়োজনে তিনি তার পেছনের কুশীলবদের ইচ্ছা পূরণের জন্য অঙ্গীকারবদ্ধ। এই জন্যে যদি একটি যুদ্ধ বাধাতে হয়, সেটাতেও তিনি পিছপা হবেন না। আপনারা জেনে উদ্বিগ্ন হবেন যে ভারত শিলিগুড়িতে সামরিক বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বাংলাদেশের দিকে তাক করে। অন্যদিকে আপনারা স্মরণ করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন আগেই বলেছিলেন প্রয়োজনে আমাদের যুদ্ধ করতে হবে। বুঝতেই পাচ্ছেন এখানেই লুকিয়ে আছে সেই সত্য। আপনার আমার গণতান্ত্রিক ভবিষ্যৎ, স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিপন্ন করে হলেও এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার কুশীলবদের ইচ্ছা পূরণ করে ছাড়বেন। না হলে তার এই ধরনের উচ্চারণ কোনো কিছুতেই সম্ভব হতো না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস একাধিকবার বলেছেন তিনি এখানে আসতে চাননি, কিন্তু সেই সিন্দাবাদের বুড়োর মতো, অর্থাৎ সিন্দাবাদের বুড়ো হাঁটাচলা করতে পারতেন না, ফলে তার সহকর্মীরা তাকে কাঁধে তুলে নেয়। কিন্তু কাঁধে তোলার পর বুড়ো এমনই মজা পেয়ে যান যে তিনি আর কাঁধ থেকে নামতে চাননি। আমাদের ডক্টর ইউনূসের অবস্থাও হয়েছে তাই। তিনি আমাদের এই জাতির ঘাড়ে চড়ে বসেছেন। তিনি কিছুতেই নির্বাচন দিয়ে এই মজা, এই ক্ষমতার চেয়ার ছেড়ে যেতে চাচ্ছেন না। সম্মানিত দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের কথা বলছেন, কিন্তু তিনি এমন কোনো অপকর্ম নাই। গত ৫৩ বছরে বাংলাদেশে রাজনৈতিক সরকারগুলোর আমলে যত অবিচার, ব্যভিচার, অন্যায়, অপকর্ম হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কি তার থেকে ব্যতিক্রম? না, বরং তার সরকার আমলে সেই অনিয়ম, অপকর্মের যে ব্যাপ্তি সেটা আরো বিস্তার লাভ করেছে। যখন তখন যাকে তাকে আক্রমণ করা, ভাঙচুর করা, অগ্নিসংযোগ করা, তারা ৭১-এর পরাজিত শক্তি প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর ঘাড়ে সওয়ার হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জেনে থাকবেন এটি এখন আর অন্তর্বর্তী কিংবা ইন্টারিম সরকার নয়। আমি মনে করি এটি জামাত তথা এনসিপি সরকার। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, এর আগেও আমি বলেছি, জামাত এবং এনসিপি আলাদা কোনো সত্তা নয়, ওরা অ্যাকচুয়ালি একই সত্তা। আর এই সরকার জামাত এনসিপির সরকার, এটি কোনো ইন্টারিম সরকার নয়। ইন্টারিম সরকারের আচরণ কখনো এরকম হয় না। পৃথিবীর ইতিহাসে এমন একটি সরকারও আপনি খুঁজে পাবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মতো এইরকম বেসামাল আচরণ করে, কথাবার্তা বলে। তারা সব জায়গায় হাত দিচ্ছে, অথচ আমরা চুপচাপ করে বসে আছি এখনো। একটি ইন্টারিম সরকারের চরিত্র কখনোই এমন হয় না। পৃথিবীর ইতিহাসে আপনি দ্বিতীয়টা খুঁজে পাবেন না যে তারা এসে কাউকে করিডোর দিতে চায়, বন্দর দিতে চায়, এটা করতে চায়, ওটা করতে চায়, এই আইন পরিবর্তন করতে চায়। এটি তাদের কাজ নয়। ইন্টারিম সরকারের মূল কাজ হচ্ছে একটি চলমান সংকট থেকে জাতিকে উত্তরণের পথে নিয়ে যাওয়া। অথচ সেই দিকে তারা না হেঁটে তারা সমস্ত কিছুতেই তারা হস্তক্ষেপ করছে এবং সমস্ত
অব্যবস্থাপনার সঙ্গে তারা জড়িয়ে গেছেন। আপনারা স্মরণ করতে পারেন এই সরকারের একাধিক উপদেষ্টার সহকর্মীরা শত শত কোটি টাকা দুর্নীতি করে ধরা পড়েছেন, অথচ উপদেষ্টারা বহাল তবিয়তে আছেন। আপনারা স্মরণ করতে পারেন শেখ হাসিনার মতো একজন স্বৈরাচার সরকারের আমলেও সুরজ্জিন সেনগুপ্তের পিএস এর দুঃখিত এপিএস এর গাড়ি থেকে ৭০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল, সেই ঘটনায় তাকে চাকরিচ্যুত করা হয়েছিল, অর্থাৎ সুরঞ্জিত সেনগুপ্তের মন্ত্রিত্ব চলে গিয়েছিল। তাহলে এই সরকার স্বৈরাচার শেখ হাসিনা সরকারেও যে নৈতিকতা প্রদর্শন করেছিল এই সরকার, সেটাও প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। উপদেষ্টাদের তার সবাই বহাল তবিয়তে রেখেছেন, কাউকে তিনি অপসারণ করেননি বা জবাবদিহিতার আওতায় আনেননি, অথচ তিনি মুখে মুখে সংস্কার সংস্কার করছেন। এই যে ন্যাংটা সাধুর চরিত্র, ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যিকার অর্থেই ন্যাংটা সাধু এবং সিন্দাবাদের বুড়োর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চিত থাকেন ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন যদি রাজনৈতিক নেতৃত্ব আদায় করতে ব্যর্থ হয়, এর আগে আমি একবার নয় দুবার নয় অনেকবার বলেছি এই নির্বাচনটি কবে হবে কখন হবে সেটা বলা সত্যিকার অর্থেই অসম্ভব ব্যাপার। এই নির্বাচনটি বহু দিনের জন্য নির্বাসিত হতে পারে এবং আপনার আমার গণতান্ত্রিক ভবিষ্যৎ, স্বাধীনতা, সার্বভৌমত্ব অনেক দিনের জন্য তিরোহিত হতে পারে। এখনো যারা সামাজিক মাধ্যমে, ফেসবুকে, ইউটিউবে বা বিভিন্ন মাধ্যমে ডক্টর ইউনূস তথা ৭১-এর পরাজিত প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর পক্ষাবলম্বন করছেন, না জেনে না বুঝে আবেগের বশে, তাদেরকে আমি বলতে চাই আপনারা এখনো সময় আছে, ফিরে আসুন। না হলে আপনাদের হয়তো সেই দিন ঘুম ভাঙবে যেদিন গাজাবাসীর মতো একবেলা খাবারের জন্য এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের দুরভিসন্ধি এবং তার যে তার পেছনের কুশীলবদের ষড়যন্ত্রের যে গভীরতা, সেটা যদি আপনারা উপলব্ধি করতে না পারেন, সেটার দায়ভার সম্পূর্ণ আপনাদেরকেই বহন করতে হবে। আমি আপনাদেরকে একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতে পারি, প্লিজ ফিরে আসুন। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই জাতির জন্য মোটেও আশীর্বাদ নয়, আর নয়, হয়তো কখনো ছিল। এই সরকার, একথা বলে অত্যুক্তি হবে না যে এই সরকার আপনার আমার জঞ্জাল পরিষ্কার করতে এসে ডক্টর ইউনূস সরকার নিজেই একটি জঞ্জালে পরিণত হয়েছেন। এই জঞ্জাল আমরা যদি অচিরেই পরিষ্কার করতে না পারি, সেই জঞ্জাল কিন্তু আমাদেরকে গ্রাস করে ফেলবে, পুরোপুরি গ্রাস করে ফেলবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।